অমরকে কোথা কবে? মানে বলছিলাম যে কবি বোধহয় কথাটা আইরনি হিসেবেই বলেছিলেন। তিনি তখন নিশ্চয়ই জানতেন না যে আধুনিক বিজ্ঞান এই প্রশ্নের উত্তরটিও খুঁজে বের করে আনতে সক্ষম। হ্যাঁ, মানে অমরত্বের কথাই বলছি। অমরত্ব অর্থাৎ ইমমর্টালিটি। শুনতে আশ্চর্য মনে হলেও ব্যাপারটা কিন্তু সত্যিই সম্ভব। তাহলে গোড়ার থেকেই বলি, অমরত্ব কী বা কেন? বুঝতে গেলে মৃত্যুর কারণটা বুঝতে হবে আগে। সোজা কথা আমরা বলি যে বয়সজনিত কারণে স্বাভাবিক মৃত্যু, তাই তো? তাহলে এই বয়স ব্যাপারটা কি? বৃদ্ধ বয়সের কারণে প্রাণীর শরীর দুর্বল হয় কেন? এক কথায় এই প্রশ্নের উত্তর হলো কোষের হেফলিক লিমিট। সোজা ভাষায় বলতে গেলে একটি স্বাস্থ্যবান কোষ মৃত্যুর আগে পর্যন্ত ঠিক কতবার বিভাজনে সক্ষম সেই সংখ্যাটিকে বলা হয় হেফলিক লিমিট অথবা হেফলিক ফেনোমেনন। প্রতিটি কোষের ক্রোমোজোমে টেলোমিয়ার নামক একটি অংশ থাকে। এই টেলোমিয়ার তৈরি হয় বহু সংখ্যক নিউক্লিওটাইড দ্বারা। প্রতিবার কোষ বিভাজনের সময় একটি নিউক্লিওটাইড কোষ থেকে কমে যায়। এভাবে নিউক্লিওটাইডের সংখ্যা একদম যখন শেষ হয়ে যায় তখন কোষ বিভাজন বন্ধ হয়ে যায় এবং এরপর সে কোষের মৃত্যু ঘটে। কাজে বুঝতেই পারছো যে এই নিউক্লিওটাইডের সংখ্যার উপরে হেফলিক লিমিট নির্ভর করছে। বিভিন্ন প্রজাতির প্রাণীর ক্ষেত্রে এই নিউক্লিওটাইডের সংখ্যা ভিন্ন হয়। যে প্রজাতির কোষে নিউক্লিওটাইড যত বেশি তার হেফলিক লিমিটও ন্যাচারালি ততটাই বেশি। অর্থাৎ সেই প্রজাতির প্রাণীর গড় আয়ু ঠিক ততই বেশি হয়। এই কারণে কচ্ছপ, গ্রিনল্যান্ড শার্ক প্রভৃতি প্রাণীরা শত শত বছর বাঁচে। মানুষের কথাই ধরা যাক, আমাদের ক্ষেত্রে হেফলিক লিমিট মোটামুটি 40 থেকে 60। অর্থাৎ আমাদের দেহের প্রত্যেকটি সুস্থ কোষ নর্মালি 40 থেকে 60 বার বিভাজিত হতে পারে। বিভাজনের সীমা পার হলে সেই কোষের স্বাভাবিক মৃত্যু ঘটে। ছোটবেলায় হেফলিক লিমিট থাকে বেশির দিকে, যৌবনকাল পার হলে এই লিমিট ধীরে ধীরে কমতে থাকে। তখন বৃদ্ধি শেষ হয়ে যায় এবং দেহে ক্ষয় শুরু হয়। সোজা কথা আমরা বুড়ো হয়ে যাই। আমার এত বকবক করার পেছনে কারণ কিন্তু একটি, অমরত্বের রহস্য সন্ধান করা। মোদ্দা কথা এই জানা গেল যে দেহের মৃত্যু আসলে অতি বিপুল সংখ্যক কোষের মৃত্যু। তাই কোনোভাবে যদি হেফলিক লিমিটকে বাড়িয়ে লিমিটলেস করে দেওয়া যায় তাহলে খাতায় কলমে মানুষ অমর হয়ে যাবে। কোষও মরবে না, তাই সে কোষের তৈরি দেহও হবে অমর। আইডিয়ালি এমনটাই হওয়া উচিত। কিন্তু প্রকৃতির পরিহাস দেখো, কোনো কারণবশত যদি স্বাভাবিক কোষের হেফিক লিমিট অনির্দিষ্ট অর্থাৎ ইনডেফিনিট হয়ে যায় তবে সেই অমর কোষ তার নর্মাল কাজকর্ম ছেড়ে শুধুমাত্র বিভাজনই করতে শুরু করে। এই অবস্থা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ডাক্তারবাবুর ভাষায় একে বলে ম্যালিগন্যান্ট টিউমার, সোজা কথায় ক্যান্সার। এক কথা বলতে গেলে প্রকৃতি মা যদি এক হাতে কিছু দেন তবে অন্য হাতে তিনি কিছু কেড়েও নিয়ে নেন। এই নিয়মের ব্যতিক্রমও রয়েছে। প্রকৃতিতে এমন কিছু প্রাণী রয়েছে যারা বায়োলজিক্যালি ইমর্টাল, অর্থাৎ নেহাত কোনো দুর্ঘটনা বা রোগগ্রস্ত না হলে তাদের মৃত্যু প্রায় অসম্ভব। অমরত্বের লিস্টে যিনি ফার্স্ট গার্ল তার নাম হাইড্রা। হাইড্রা একটি অতি ক্ষুদ্র প্রাণী, মোটে 30 মিলিমিটার উচ্চতা। এরা পুকুর, নদী অথবা হ্রদের জলে বসবাস করে। এদের কোষে ফক্স ও নামক একটি বিশেষ জিনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই জিনের সাহায্যে এরা নিউক্লিওটাইড ডুপ্লিকেট তৈরি করতে সক্ষম হয়। ফলস্বরূপ এদের কোষ অমর, হেফলিক লিমিটের আওতার বাইরে। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে যে 4 বছর সময়সীমা পর্যন্ত হাইড্রার কোষে বয়স বৃদ্ধি বা বিভাজন শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। এরপর বিজ্ঞানীরা রণে ভঙ্গ দিয়েছিলেন। এখন তুমি বলবে যে 4 বছর আর এমন কি, তাই তো? দাঁড়াও বাপু, অত সহজ নয়। 4 বছর বলেছি মানুষের হিসেবে। মানুষের ক্ষেত্রে যদি ধরি মোটামুটি 16 বছর বয়সে যৌবন প্রাপ্তি হয় তাহলে হাইড্রার 16 বছর অর্থাৎ বয়স প্রাপ্তি হয় বেশ, মনে করো 5 দিনে। অর্থাৎ হাইড্রার 5 দিন হলো মানুষের 16 বছর। সেই হিসেবে হাইড্রার 4 বছরের অর্থ হলো মানুষের হিসেবে 4672 বছর। 4500 বছর বয়সেও যদি কোনো প্রাণী বুড়ো না হয় তবে সে অমর নয় তো কি? দ্বিতীয় জন হলেন একটি বিশেষ প্রজাতির জেলিফিশ। ইনি নোনা জল অর্থাৎ সমুদ্রের বাসিন্দা। নাম টুরিটপসিস ডোর্নি। ডোর্নি প্রজাতির জেলিফিশ প্রকৃত অর্থেই অমর। প্রত্যেকবার প্রজননের পর এরা আবার শৈশবে অর্থাৎ পলিপ স্টেজে ফিরে যায় এবং নতুন করে জীবন শুরু করে। পরীক্ষাগারে আরও দেখা গেছে যে খাদ্যের অভাব বা তাপমাত্রা বৃদ্ধির আভাস পেলেও ডোর্নি প্রজাতির জেলিফিশ নিজেকে রক্ষা করার জন্য পলিপ স্টেজ ধারণ করে। পূর্ণবয়স্ক কোষের এমন রূপান্তরকে ট্রান্সডিফারেন্সিয়েশন বলে।
একথা হলফ করে বলতে পারি যে রোগ ব্যাধি বা আক্রমণ না হলে ডর্নি মশার মৃত্যু তো দূরের কথা, বুড়ো হওয়ারও কোনো সম্ভাবনা নেই। আমাদের তৃতীয় অতিথিটির নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, লবস্টার। নাম তো শোনা হি হোগা। কিন্তু এটা জানো কি, লবস্টার প্রাণীটিও কিন্তু মোটামুটিভাবে বায়োলজিক্যালি ইমমর্টাল। আইডিয়াল অবস্থায় থাকলে লবস্টারের কখনোই মৃত্যু হওয়ার কথা না। এদের শরীরে টেলোমারেজ নামক এনজাইম থাকে। এই উৎসেচকের উপস্থিতির কারণে প্রতিবার কোষ বিভাজনের পর এদের কোষের টেলোমিয়ার অংশটি এরা নিজেরাই মেরামত করে নিতে সক্ষম। এর ফলে লবস্টারের বৃদ্ধি হয় মৃত্যুর আগে পর্যন্ত। বৃদ্ধ বয়সের কারণে লবস্টারের দেহে ক্ষয় নয়, বরং উল্টে তাদের শরীর আরও বড় হয় এবং তাতে শক্তি সঞ্চার হয়। তাহলে এখন তোমরা প্রশ্ন করবে যে লবস্টার তবে মারা যায় কেন, তাই তো? উত্তরখানা বলছি শোনো। লবস্টারের ক্ষেত্রে প্রাকৃতিক মৃত্যুর একমাত্র কারণ হলো মোল্টিং। মোল্টিং মানে খোলস বদলে ফেলা। কাঁকড়া বা লবস্টারের ক্ষেত্রে তাদের বহিঃকঙ্কালের মধ্যের নরম শরীরটির স্বাভাবিক বয়সজনিত বৃদ্ধি ঘটে, কিন্তু বাইরের খোলসটি তো সেই অর্থে বাড়ে না। এই কারণে নির্দিষ্ট সময়ের অন্তরে এই ধরনের প্রাণীগুলি নিজেদের পুরনো খোলস বদলে নতুন বহিঃকঙ্কাল গঠন করে। নইলে বুঝতেই পারছো, ছোট্ট খোলসের মধ্যে বড় শরীরের প্রাণীটি আটবে কি করে। পুরাতন খোলস বদল এবং নতুন খোলস গঠনের এই প্রক্রিয়াটিকে বলে মোল্টিং। সমস্যাটা এইখানে যে এই মোল্টিং পদ্ধতিটি অত্যন্ত পরিশ্রমের কাজ। এই জন্য বারবার নিজেই নিজেকে জন্ম দেওয়ার মতো কঠিন ও দুঃসাধ্য ব্যাপার। অত্যন্ত বৃহৎ শরীরের লবস্টার শেষের দিকে মোল্টিংয়ের সময় অত্যধিক পরিশ্রমের কারণেই মারা যেতে পারে। তাছাড়া সদ্যজাত নতুন খোলস শক্ত হতে কিছুটা সময় নেয়। খোলস শক্ত হওয়ার আগে আততায়ীদের দ্বারা আক্রমণের ফলে বেচারা ক্লান্ত লবস্টার নিজেকে বাঁচাতে অবধি পারে না। চতুর্থ এবং শেষ জনের কথা বলে শেষ করছি। এই প্রাণীটির নাম রিজেনারেটিং ফ্ল্যাটওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি প্ল্যানেরিয়ান। লবস্টারের মতো প্ল্যানেরিয়ানের অমরত্বের জন্য দায়ী টেলোমারেজ এনজাইম। তবে টেলোমারেজের ভূমিকা এখানে আরও প্রবল। প্ল্যানেরিয়ান কৃমির ক্ষেত্রে তাদের রিজেনারেশন বা পুনর্জন্মের ক্ষমতা এতটাই বেশি যে তাদের শরীরকে মাঝামাঝি চিরে দিলে চেরা অংশগুলির থেকেও তারা নতুন শরীর তৈরি করে নিতে পারে। শেষের ছবিটি দেখলেই ব্যাপারটা বুঝে যাবে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? আধুনিক বিজ্ঞানের আশীর্বাদে মানুষ অসম্ভবকেও সম্ভব করে তুলেছে। অমরত্বের ব্যাপারটিকে মাত্র 50